অতিথিদের সাথে। আমাদের সাথে আছেন জনাব আবু সাইদ খান, তিনি সমকালের ব্যবস্থাপনা সম্পাদক, আছেন আমাদের পরিচিত মুখ মনির হায়দার, এবং আমাদের সাথে আছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি সাবেক মন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান। আপনাদের তিনজনকেই স্বাগত জানিয়ে 21 রাত শুরু করছি। দর্শক, শুরুতেই আমরা একটি প্যাকেজ দেখে আমাদের আলোচনা শুরু করতে চাই। আজকে দিনের অন্যতম আলোচিত ঘটনাটি আমরা এখন প্যাকেজে দেখব, সুলতান লিংকনের। আসুন আমরা প্যাকেজটি দেখি। এখনো স্বামীর স্মৃতি আঁকড়ে পড়ে আছেন রাশিদা ইসলাম। শুধু যোগ হয়েছে বিস্ময়। এই বিষয়ে নুরুল ইসলামের খুনিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়। লক্ষ্মীপুর শহরের বাসা থেকে 2000 সালের 18 সেপ্টেম্বর অপহরণ করা হয় সাবেক এই বিএনপি নেতা ও আইনজীবীকে। পুলিশের তদন্তে জানা গেছে, পরের দিন আওয়ামী লীগ নেতা তাহেরের 3 ছেলে বিপ্লব, লাবু ও টিপুর নেতৃত্বে খুন করা হয় নুরুল ইসলামকে। লাশ টুকরো টুকরো করে ভাসিয়ে দেয়া হয় মেঘনায়। 2003 সালের 9 ডিসেম্বর বিপ্লবের মৃত্যুদণ্ড দেয় আদালত। সেই আসামিকেই ক্ষমা করে দিলেন রাষ্ট্রপতি। উনি কোনোদিন একটা সার্টিফিকেট দেয় নাই মুক্তিযুদ্ধ। সবসময় বলতো আমি দেশের জন্য যুদ্ধ করছি। আমরা তো এমন তো লাশটাও তো আমরা পাইনি যে বলবো যেটা তোমার বাবার কবর, সেটা তো আমরা পাইনি। আমাদের সেই ভাগ্যটুকু নাই। কেবল বিস্ময় নয়, খুনিরা ক্ষমা পাওয়ায় এখন নিরাপত্তাহীনতায় নুরুল ইসলামের পরিবার। আমি তোমার ফুল পরিবারের উপরে হুমকি, এবং ওরা অনেক আগের থেকেই কিছুটা হুমকি টেলিফোনে কিংবা কিছুটা ইনডাইরেক্টলি বলে। এখন তো আরো বেশি হবে জিনিসটা। আমাদের তো কোনো নিরাপত্তাই নেই এখন মনে হচ্ছে। রাস্তাঘাটে যে চলাফেরা করবো, এটার তো কোনো নিরাপত্তা নেই। রাশিদা ইসলাম বলছেন, সত্যের জয় হয়েছিল, কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাছে হার মানতে হলো সত্যকে। সুলতান লিংকন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, ফিরে এলাম 21 রাতের আজকের আলোচনায়। আপনারা আমাদের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, আপনারা ফোনে যোগ দিতে পারেন আমাদের সাথে সরাসরি এই আলোচনায়। জনাব মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, আপনার কাছে প্রথমে আসছি। এই ঘটনাগুলো আমরা দেখি, কেন দেখি? আমরা দেখি এই কারণে যে আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এই স্টুডিওতে এসেছি। এসেও দেখলাম যে নুরুল ইসলামের স্ত্রী, নিহত অ্যাডভোকেট নুরুল ইসলামের স্ত্রী রাশিদা ইসলাম কাঁদছেন। আমি ভাবছিলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি এই ক্রন্দনরত ভদ্র মহিলাকে দেখেছেন কিনা। এই মুহূর্তে আমার জীবনানন্দের একটি কবিতার লাইন মনে আসছে, যাদের হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। অর্থাৎ বাংলাদেশকে এক অন্ধকার গ্রাস করেছে এখন, যেখানে একজন মুক্তিযোদ্ধা নিহত হলেন, আর মুক্তিযোদ্ধা তিনি বলছেন যে আমার স্বামীর কোনো নাই এই দেশে, এবং এখন আমি রাস্তায় বের হব কিভাবে। তার দায়িত্বের ব্যাপারে রাষ্ট্রের কিছু নেই, এবং যাকে ক্ষমা করে দেওয়া হলো শুধুমাত্র তার স্বামীকে হত্যা করেনি, আরো 2টি মামলা যাবজ্জীবন সাজা পেয়েছেন তিনি। এইভাবে হত্যাকাণ্ডে জন্য দায়ী যদি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি পরামর্শ করে ছেড়ে দেন, তো বাংলাদেশের ভবিষ্যৎ কি? 6টি তরুণ ছাত্র, যারা ছাত্র ছিল মৃত্যুর এক মুহূর্ত আগে, আজকে তারা সবাই ডাকাত পুলিশের ভার্সনে। নিউজে দেখলাম যে এক ছাত্রের গ্রামবাসী, গ্রামটির আমিন বাজারের কাছেই গ্রামের যে অধিবাসী এক ভদ্র মহিলা বলছেন তারা পালিয়ে পালিয়ে বেড়ান, রাত্রে পালান ডাকাতের ভয়, দিনে পালান পুলিশের ভয়। সুতরাং কি ধরনের একটি রাষ্ট্র! আমার কষ্ট লাগে যে এই রাষ্ট্রের জন্য রক্ত দিয়েছি, যুদ্ধ করেছি। যারা এদেশে বড় বড় পদে বসে আছেন, 71 সালে তাদের হৃদয়েও রক্তক্ষরণ হয়নি, শরীরের রক্তক্ষরণও হয়নি। তারা হাজার বড় বড় চেয়ারে বসে আছেন। সাধারণ মানুষের কথা, এই বেগম নুরুল ইসলামের কথাটি কে শুনবেন? তাদের হৃদয়ে কি তাদের কি কোনো মা বোন নেই? তাদের কি কন্যা নেই? তাদের পুত্র নেই? কি করছেন তারা? কেমন করে একদম রাষ্ট্রপতি 3টি খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দিলেন? এছাড়াও কিছুদিন আগে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর পুত্র দণ্ডিত, উচ্চ আদালত কর্তৃক দণ্ডিত, হাজিরও হন নাই, রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিলেন। দেশে কোনো আইন বলতে কিছু নেই। এই কি আইনের শাসন? আবার আপনার কাছে আবু সাইদ খান, আপনার কাছে আছি। আমরা এই ঘটনাগুলো দেখতে দেখতে অভ্যস্ততার মধ্যে আছে, কম বেশি আমরা দেখেছি, কিন্তু এই ধরনের ঘটনা ঘটে কেন? আসলে ঘটনাটা তো এটা সরকার যখন দলীয় সরকারে পরিণত হয়
এবং রাষ্ট্রপতি যখন দলীয় রাষ্ট্রপতিতে পরিণত হয় তখন এই ধরনের ঘটনায় ঘটতে পারে। রাষ্ট্রপতিকে দল অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন, দল নির্বাচিত করে, কিন্তু রাষ্ট্রপতি তো দেশের রাষ্ট্রপতি এবং তার তো দেশের জাতির বিবেক হিসাবে আমরা রাষ্ট্রপতিকে দেখতে চাই। এক্ষেত্রে আমার বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের কথা মনে পড়ে। উনি বলেছিলেন রাষ্ট্রপতির অক্ষমতা প্রসঙ্গে বলেছিলেন যে রাষ্ট্রপতির কাজ হচ্ছে মিলাদ পড়ার জানাজায় শরীক হওয়া, কিন্তু আমাদেরকে আর একজন রাষ্ট্রপতিকে দেখতে হচ্ছে যিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি হিসেবে যাকে আমরা শ্রদ্ধা করতাম, তিনি এই ক্ষেত্রে রেকর্ড করেছেন। অর্থাৎ অপরাধীদের ক্ষমা করার ক্ষেত্রে উনি একের পর এক ক্ষমা করে রেকর্ড গড়েছেন, অর্থাৎ তার বিশেষ ক্ষমতা আছে, সেই ক্ষমতার অপপ্রয়োগ হচ্ছে। এটা আমাদের জাতির জন্য খুবই দুর্ভাগ্য এবং রাষ্ট্রপতিকে দলের ঊর্ধ্বে তাকে ভাবতে হবে, জাতির বিবেক হিসাবে তার অবস্থান। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আলোচনায়। একটি ছোট্ট দর্শকের ফোন রয়েছে, আমি দর্শকের ফোনটি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে ফোন করুন, ফোনে কথা বলুন। জি বলুন দর্শক, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম। বলুন আপনার প্রশ্নটি বলুন দর্শক। বলুন, শুনতে পাচ্ছি, বলুন। ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নটি তো এখানে আমার যে আমরা রাষ্ট্রপতিকে জাতির দেখতে চাই, আসল ব্যক্তি, কিন্তু দলের দাবি আছে তার কাছে, কিন্তু প্রত্যাখ্যান করতে পারতেন। তার সাংবিধানিক ভাবে এটা ছিল, কিন্তু তিনি এটা প্রত্যাখ্যান করেননি। এতে আমরা কি ভাববো? আমরা তো হ্যাঁ, এখন হতে পারে যে অনেক রাষ্ট্রপতি এই ঘটনা ঘটিয়েছেন, তা আমরা তো আরেকজন ইয়াজউদ্দিন আহমেদকে দেখতে চাই না, আমরা জাতির বিবেক হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য তিনি আমাদেরকে হতাশ করেছেন। একের পর এক ঘটনা ঘটানোর মধ্য পর এক অপরাধীদের ক্ষমা করা যে খারাপ দিক, সেটা জাতির কলঙ্কের মতোই লেপ্টে থাকবে বলে। আরেকটি দর্শক ফোন নিতে চাই, তারপর মনির হায়দার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম টিপু। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। একটু আগে দেখলাম বেগম নজরুল ইসলামের দেখলাম একটু আগে উনি কাঁদছেন যে ওনার স্বামী হত্যাকারীকে মাফ করে দিয়েছে রাষ্ট্রপতি। সাধারণ জনগণের যে তো ক্ষমা করে দেওয়া হয় না, পলিটিক্যাল আওয়ামী লীগের একজন পলিটিশিয়ান তাকে ক্ষমা করে দেওয়া হলো, এটা কেন? এটা কি বাংলাদেশের রাজনীতি? ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের আলোচনা আপনার এই প্রশ্নটি আসবে। মনির হায়দার আপনার কাছে আসছে। খুব সাধারণ একটি প্রশ্ন করেছে যে রাজনৈতিক পরিচয় থাকলে এক ধরনের ক্ষমার ঘটনা ঘটে, সবসময় এটি আমরা দেখেছি, কিন্তু এই পরিস্থিতির উত্তরণ কিভাবে ঘটতে পারে? ধন্যবাদ অঞ্জন রায়। আমি আসলে মানে এতক্ষণ যে আলোচনা হয়েছে আপনার প্যাকেজটা থেকে শুরু করে সবটাই সরকারের বিপক্ষে যাচ্ছে, আমার কিছু করার নাই। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন যে টেলিভিশনের টকশো গুলোতে খালি সরকারের সমালোচনাই করা হয়, অথচ সরকার কত কত ভালো কাজ করছে সেটার কোনো প্রশংসা হচ্ছে না। আমি সত্যি খুব খুশি হতাম যে অন্তত আজকে টকশোতে বসে যদি এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা না করে সরকারের প্রশংসা সূচক বা প্রশংসামূলক কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোটা দেশ জুড়ে আজকে সবচাইতে আলোচিত ঘটনা এমন একটি, যে ঘটনাটা নিয়ে আলোচনা করতে গেলে আসলে সরকারের প্রশংসা ঠিক এভাবেই করা যেতে পারে। সেটা হলো যে আমি একটা অনলাইন বার্তা সংস্থা bdnews24.com তার একটা ব্লগের একটা অংশ আমি প্রিন্ট দিয়ে নিয়ে এসেছি। সেখানে একজন ব্লগার লিখেছেন যে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এমন দয়ালু ক্ষমাশীল ব্যক্তি ছিলেন, তারপর আর এই ধরনের দয়ালু ব্যক্তি খুব একটা দেখা যায়নি। মানে এই যুগে এখন এসে আমাদের প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে সে ধরনের অনেকটা দয়ালু এবং ক্ষমাশীল দেখা যাচ্ছে। তিনি একের পর এক খুনের মামলায় দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করে দিচ্ছেন। তো এই অর্থে প্রশংসা করা যায় যে আমাদের একজন রাষ্ট্রপতি দেশে আছেন যিনি খুবই ক্ষমাশীল এবং দয়ালু। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার এই কথাটা সাধারণ মানুষ এবং একুশে টেলিভিশনের সাধারণ দর্শকরা এভাবে নেবেন না। আপনি ইতিমধ্যে দুটি টেলিফোনে সেটা বুঝতে পেরেছেন।
একদিকে খুনের পর খুন, অন্যদিকে ক্ষমার পর ক্ষমা। একদিকে আইনের শাসনের কথা বলা হচ্ছে, অন্যদিকে ঠিক রাষ্ট্রীয়ভাবে আইনের লঙ্ঘন বা আইনের শাসনের পরিপন্থী কার্যক্রম বা তৎপরতা চলছে। আজকে আমরা হয়তো কথাগুলো এভাবে বলতাম না যদি 2008 সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ বা তাদের নেতৃত্বাধীন মহাজোট বলতো যে আমরা নতুন কিছু দেব না ক্ষমতায় গেলে, বা নতুন কিছু করব না, আমরা আগের ধারাতেই চলবো, যদি আমরা ক্ষমতায় আসি বিএনপি আমাদের সঙ্গে যে আচরণ করেছে আমরা সেটার প্রতিশোধ নেব। বিএনপি মানে আমাদের যে লোকগুলোর বিভিন্ন মামলা মোকদ্দমায় শাস্তি হয়েছে সেটাকে মাফ করে দেব, যদি এই কথা বলে আসতো তাহলে কিন্তু আমাদের কিছু বলার ছিল না। কিন্তু আওয়ামী লীগ বলেছিল তারা পাল্টে দেবে, মানে কি করবে, দিন বদল করে দেবে, নতুন দিন নিয়ে আসবে, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল। আমরা একটা স্বপ্ন এখন আসলে স্বপ্ন ছিল না, দুঃস্বপ্ন ছিল। মানে আমরা তার ধারে কাছে আমরা শাসনে গেছি তাই না, বরং দিন আমরা আরো খারাপের দিকে যাচ্ছি। ওকে, ধন্যবাদ।